আজকের বাংলা সংবাদে সবাইকে জানাই স্বাগতম। শুরুতে জানাব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতে জানাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানাব মেয়র হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের ময়লার বিল দিতে হবে না, বললেন আসিফ মাহমুদ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জানাব দেশের জ্বালানি সংকট রেখে সিলেটে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আরও জানাব চাঁদাবাজির প্রতিবাদ করায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আরও জানাব গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে সরকার, অভিযোগ গোলাম পরোয়ারের, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সর্বশেষ জানাব সৌদি আরবে পৌঁছেছেন ৪১,০০০-এরও বেশি বাংলাদেশি হজযাত্রী, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানব বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির রাজু ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এ ঘটনায় এক ছাত্রলীগ নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। ৩ মে ভোর 6:30টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ নিশ্চিত করেছে। ঢাবির প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন অধ্যাপক আহমেদ জানান, আটক দুজনের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে। আটকরা হলেন স্যার এ.এফ. রহমান হলের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিফ এবং মাইক্রোবাস চালক রুবেল। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা 10-12 জন রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য মিছিল ও ব্যানার প্রদর্শন করেন। পরে তারা দ্রুত একটি কালো মাইক্রোবাসে উঠে চলে যান। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি মাইক্রোবাস থেকে দুজনকে আটক করা হয়। ওসি ঢাকা মেইলকে বলেন, তারা সকাল 6টার দিকে মিছিল করেছে, তবে এ ঘটনায় আমরা কাউকে আটক করতে পারিনি। খোঁজ নিয়ে জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের প্রায় অর্ধশত কর্মী এ মিছিলে অংশ নেন। তাদের কয়েকজনের হাতে 2-2.5 ফুটের একটি ব্যানার ছিল। ব্যানারে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, হটাও ইউনুস, বাঁচাও দেশ লেখা ছিল। নিচে লেখা ছিল বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর। মিছিলটি বনানী স্টেডিয়াম থেকে শুরু হয়ে বনানী ফ্লাইওভারের নিচ হয়ে সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা দৌড়ে দ্রুত সময়ের মধ্যে তা শেষ করে দেন। তাদের কয়েকজনকে মোটরসাইকেলে চড়েও মিছিল করতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই মিছিলের ছবি ও ভিডিও শেয়ার করছেন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। সরকারিভাবে এই অভিযানকে জননিরাপত্তা রক্ষার একটি পদক্ষেপ হিসেবে দাবি করা হলেও এর নেপথ্য উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, সাধারণ অপরাধী নয়, বরং এই অভিযানের মূল লক্ষ্য বা প্রাইম টার্গেট হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা। নাম মাদকবিরোধী, লক্ষ্য আওয়ামী লীগ। অভিযান শুরুর প্রথম 24 ঘণ্টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে লক্ষণীয় বিষয় হল, গ্রেফতারকৃতদের সিংহভাগই গত ইউনুসের শাসনামলের প্রভাবশালী নেতাকর্মীরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঢালাওভাবে রাজনৈতিক গ্রেফতার করলে আন্তর্জাতিক মহলে যে প্রশ্নের সম্মুখীন হতে হয় তা এড়াতেই সরকার মাদক ও সন্ত্রাস শব্দ দুটিকে ঢাল হিসেবে ব্যবহার করছে। মূলত আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারকে আইনি বৈধতা দিতেই এই বিশেষ নামকরণের আশ্রয় নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেভিল হান্টের ছায়া, ইউনুস থেকে তারেক। এই অভিযানের কৌশল ও ধরন নিয়ে জনমনে এক চাঞ্চল্যকর আলোচনা শুরু হয়েছে। অনেকেই একে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার বিতর্কিত ডেভিল হান্ট অভিযানের সাথে তুলনা করছেন। অভিযোগ উঠেছে, সেই সময় যেভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য বিশেষ হান্টিং শুরু হয়েছিল, বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমানের সরাসরি নির্দেশনা এবং পরিকল্পনায় সেই একই ছকের পুনরাবৃত্তি ঘটছে। নামকাওয়াস্তে মাদক ও সন্ত্রাসের কথা বলা হলেও অপারেশনাল লেভেলে এটি বিরোধী রাজনৈতিক শক্তিকে পঙ্গু করে দেওয়ার একটি পরিকল্পিত মিশন। তৃণমূলে আতঙ্ক, নেপথ্যে বড় পরিকল্পনা। গতকাল 2 মে থেকে শুরু হওয়া এই অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকাগুলোতে চিরুনি অভিযান চালানো হচ্ছে। দলীয় সূত্রগুলোর দাবি, নেতাকর্মীদের বাড়ি ছাড়া করতেই পরিকল্পিতভাবে মাদক বা অবৈধ অস্ত্রের মিথ্যা মামলা দিয়ে এই গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হচ্ছে। এর ফলে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ভবিষ্যৎ কোন দিকে?
সরকার সমর্থিত মহল এই অভিযানকে শুদ্ধি অভিযান হিসেবে প্রচার করলেও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধীদের দাবি এটি কোনোভাবেই অপরাধ দমন নয়, বরং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার একটি আধুনিক সংস্করণ। 2 মে থেকে শুরু হওয়া এই অভিযান কতদিন চলবে বা এর শেষ কোথায় তা নিয়ে এখন জনমনে একটাই প্রশ্ন, এটি কি সত্যিই সন্ত্রাস দমন নাকি রাজনৈতিক অস্তিত্ব বিলীন করার চূড়ান্ত লড়াই? ডিজেলের দাম বাড়ার সরাসরি প্রভাব পড়েছে দেশের পণ্য পরিবহন খাতে, বিশেষ করে ঢাকার সঙ্গে বিভিন্ন রুটের ট্রাক ভাড়া প্রতি ট্রিপে 10 থেকে 15,000 টাকা পর্যন্ত বেড়ে গেছে। পরিবহন খরচের এই বিশাল উল্টোফলনের ফলে সবজির আড়ত থেকে শুরু করে খুচরা বাজার পর্যন্ত প্রতিটি স্তরে পণ্যের দাম বাড়ছে, যার পর্যন্ত বোঝা যাচ্ছে সাধারণ ভোক্তাদের। এদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন রাজধানীতে সবজি ও নিত্য পণ্য নিয়ে আসা ট্রাকগুলো এখন ডিজেলের বাড়তি দামের চাপ স্পষ্ট। পরিসংখ্যান এখন অনুযায়ী সাতক্ষীরা থেকে 15 মেট্রিক টন সবজি নিয়ে আসা একটি ট্রাকে আগে জ্বালানি বাবদ খরচ হতো 5,250 টাকা এবং ট্রাক ভাড়া ছিল 20,000 টাকা। বর্তমানে জ্বালানি ব্যয় প্রায় 800 টাকা বাড়লেও ট্রাক ভাড়া 1,35,000 টাকায় গিয়ে ঠেকেছে, অর্থাৎ পরিবহন খরচ বেড়েছে প্রায় 15,000 টাকা। এদিকে হিসাব অনুযায়ী পরিবহন ব্যয় বাড়ার কারণে প্রতি কেজি সবজিতে মাত্র 1 টাকা বাড়ার কথা থাকলেও খুচরা বাজারে তা 3 টাকা পর্যন্ত বেড়ে বলে অভিযোগ উঠেছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, আগে কেজি প্রতি পরিবহন খরচ 3 টাকা থাকলেও এখন তা 6 টাকা দাঁড়িয়েছে। এদিকে একই চিত্র বাজারেও মোকাম ভিত্তিক 15 মেট্রিক টন ট্রাকে ভাড়া বেড়েছে প্রায় 5,000 টাকা। এতে 50 কেজির এক বস্তা চালের দাম 1600-1700 টাকা বাড়া যৌক্তিকতা থাকলেও খুচরা বাজারে সস্তা প্রতি দাম বেড়েছে প্রায় 100 টাকা পর্যন্ত। এদিকে আড়তদারের বাড়তি ভাড়ার এই চাপ শেষ পর্যন্ত সরাসরি ভোক্তার উপর গিয়ে পড়েছে। জ্বালানির দাম বাড়ার সুযোগ নিয়ে ব্যবসায়ীরা এই অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতা বন্ধে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্লাবের সভাপতি নাজির আহমেদ বলেন, সরকারি সংস্থাগুলো যথাযথ বাজার তদারকি নিশ্চিত করা প্রয়োজন। খাত সংশ্লিষ্ট মনে করেছে, জ্বালানি ব্যবস্থা পরিবহন ব্যয়ের মধ্যে দ্রুত সমন্বয় না করা গেলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও ব্যাহত হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে দেশের জ্বালানি বাজারে স্বস্তি, চীন ভারত থেকে এলো বিপুল পরিমাণ ডিজেল। এদিকে তারা জানিয়েছে, বর্তমানে বাংলাদেশে অতিরিক্ত ডিজেল চাহিদা অনেক আগের থেকে অনেক গুণ বেড়েছে। এদিকে শিপিং এজেন্ট সূত্রে জানা গেছে, 19,000 টন ডিজেল নিয়ে বিকেলে চীন থেকে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ লীলা কিংস্টন বন্দরে আসে। অন্যদিকে ভোরে ভারত থেকে 34,600 টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ প্রাইভেট সোনানা কোলম্বিয়া নোঙ্গরে ফিরেছে। এদিকে প্রাইভেট শিপিং লাইন ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে বন্দরে জ্বালানি তেলবাহী 7টি জাহাজ অবস্থান করেছে। এর মধ্যে 2টি জাহাজ ডলফিন জেটিতে এবং 4টি বহির্নোঙরে অপেক্ষায় আছে। একটি জাহাজ থেকে ইতিমধ্যে জোট জাহাজের মাধ্যমে তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে। এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিবিসি জানিয়েছে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত আমদানির অংশ হিসেবে এই তেল আসছে। গত এপ্রিল মাসে 6 লাখ টনের বেশি জ্বালানি আমদানি করা হয়েছিল। চলতি মে মাসেও সমপরিমাণ জ্বালানি আমদানির লক্ষ্যমাত্রা রয়েছে, যার মধ্যে 1 লাখ টন অপরিশোধিত তেল অন্তর্ভুক্ত আছে। দীর্ঘ অবসানের পর বর্তমান সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই প্রত্যাশা পূরণে মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে রাতে বঙ্গভবনে জেলা প্রশাসক ডেসি সম্মেলন আগত কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেছেন। রাষ্ট্রপতি বলেন, একটি দায়িত্বশীল, স্বচ্ছ ও সেবামুখী প্রশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনমানুষের আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব। বর্তমান সরকার জনকল্যাণ ইতিমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এদিকে সরকারের এইসব প্রতিশ্রুতি, নীতি ও প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসকদের সচেষ্ট হতে হবে এবং সব ক্ষেত্রেই জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সরকারি উদ্যোগের সুফল যাতে প্রকৃত উপকারভোগীরা সঠিক সময়ে পায় তা নিশ্চিত করতে হবে। ডিসিদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
এদিকে ভাষণে গত বছরের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, গত বছর তৎকালীন সরকার ডিসিদের সঙ্গে রাষ্ট্রপতি সাক্ষাতের সুযোগ দেয়নি। বর্তমান নির্বাচিত সরকার সেই পথ পুনরায় চালু করায় তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। এছাড়াও শান্তিপূর্ণ পরিবেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জেলা প্রশাসকের সাধুবাদ জানান তিনি। এদিকে বিশ্বের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় অবৈধ জ্বালানি মজুতদারি বোধ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিকে ভাষণের শুরুতে রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধের শহীদ বীর ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম সহ জাতীয় নেতৃবৃন্দের অবদানকে স্মরণ করেছেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদানের কথা উল্লেখ করেছেন। এই রাষ্ট্রপতি 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগের মাধ্যমে দেশ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে এবং এটি একটি ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 2013 সালের 5ই মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রায় শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আগামী 7 জুনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। 4ই মে সকালে নিজ কার্যালয়ে গণমাধ্যমকে তিনি এ তথ্য দেন। চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরে ঘটনাস্থলেই ৩০ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে আরও মৃত্যুর প্রমাণ মিলেছে। আমরা সব প্রমাণ পেয়েছি। তিনি আরও বলেন, পুলিশের সংশ্লিষ্ট সদস্যদের পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের যেসব ব্যক্তি এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধেও আমরা তথ্য পাচ্ছি। এমনকি কেউ কেউ আর্থিক সহায়তা দিয়েছে বলেও প্রমাণ মিলছে। ছাত্রলীগ ও যুবলীগের সংশ্লিষ্ট ব্যক্তিদেরও এই তদন্তের আওতায় আনা হবে বলে জানান তিনি। এছাড়া তিনি আরও জানান, এই ঘটনায় যারা শহীদ হয়েছেন তাদের তথ্য সংগ্রহ সহ সবকিছু মিলিয়ে মূলত গত 1 থেকে 1.5 বছর ধরে এই তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখ্য, 2013 সালের 5ই মে রাতে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলাকালীন আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, রাত 11টার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুলিশ, র্যাব ও বিজিবি যৌথভাবে অভিযান চালায়। এতে সাউন্ড গ্রেনেড, গুলি ও লাঠিচার্জে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, অতিরিক্ত আইজিপি শহীদুল হক, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, র্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসান অভিযুক্ত। এছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সহ 12 জন ট্রাইব্যুনাল এই মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। সব মিলিয়ে 25 জনের বেশি আসামি রয়েছে এ মামলায়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং উন্নত নাগরিক সেবা দেওয়ার লক্ষ্যে ঢাকা মহানগরের বিভিন্ন রুটে চলাচলরত রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং এবং প্রতিবন্ধকতা তৈরিকারী ট্রাফিক আইন অমান্যকারী মালিক ও চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ভিডিও ও স্থির চিত্র ধারণ করে ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে মালিক ও চালকদের ঠিকানায় অটো জেনারেটেড নোটিশ রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো হচ্ছে। ওই নোটিশ পাওয়ার পর মালিক ও চালকরা ডিএমপি সদর দপ্তর এবং সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে হাজির হয়ে সড়ক পরিবহন আইনে নির্ধারিত জরিমানা ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করে মামলা নিষ্পত্তি করছেন। এতে বলা হয়, নোটিশ পাওয়ার পরেও সংশ্লিষ্ট মালিক বা চালকরা ট্রাফিক বিভাগে হাজির না হলে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া সমন বা গ্রেফতারি পরোয়ানা ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে বাস্তবায়নের কার্যক্রম সম্প্রতি গ্রহণ করা হয়েছে। এই প্রক্রিয়ার বাইরে সিসি ক্যামেরা বা ভিডিও ফুটেজের মাধ্যমে মামলার জরিমানা পরিশোধ সংক্রান্ত কোনো ধরনের আর্থিক লেনদেন
কিংবা ব্যক্তিগত তথ্য আদান-প্রদান থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে পরামর্শ দেওয়া হল। কোনো ব্যক্তি বা অসাধু চক্র ভিডিও বা সিসি ক্যামেরার মামলার নাম ব্যবহার করে অর্থ পরিশোধের বার্তা দিলে বা প্রতারণার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা অথবা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিএমপি সম্প্রতি বিভিন্ন ট্রাফিক সিগন্যাল, ক্রসিং, গুরুত্বপূর্ণ এলাকায় এআই প্রযুক্তিসহ উন্নত সিসি ক্যামেরা স্থাপন করেছে। এসব ক্যামেরার ফুটেজের মাধ্যমে বিভিন্ন সিগন্যাল বা ক্রসিংয়ে লাল বাতির সিগন্যাল অমান্য করা, স্টপ লাইন অতিক্রম করা, উল্টো পথে চলাচল, যত্রতত্র যাত্রী উঠিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি, অবৈধ পার্কিং এবং লেফট লেন ব্লক করার মতো অপরাধে ডিজিটাল প্রসিকিউশন বা মামলা শুরু হয়েছে। মন্ত্রী আজ দুপুরে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত পবিত্র ঈদ উল আজহা উদযাপন উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির পশুর অবাধ চলাচল ও পরিবহন পরিস্থিতি বিষয়ক ব্রিফিংয়ে এসব কথা বলেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, এবছর কোরবানির জন্য দেশে পশুর সম্ভাব্য চাহিদা নির্ধারণ করা হয়েছে 1,07,633টি। এর বিপরীতে দেশে প্রাপ্যতা রয়েছে 1,23,33,840টি পশু। সেই হিসেবে প্রায় 22,27,506টি পশু উদ্বৃত্ত থাকবে। এবার কোরবানিযোগ্য 56,95,878টি গরু মহিষ, 66,32,260টি ছাগল ভেড়া ও 5,655টি অন্যান্য প্রজাতির প্রাণীর প্রাপ্যতা রয়েছে। মন্ত্রী বলেন, সারা দেশে 3,600টির বেশি পশুর হাট বসবে। রাজধানী ঢাকায় উত্তর সিটি কর্পোরেশনে 16টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 11টি, সব মিলিয়ে 27টি হাট নির্ধারণ করা হয়েছে। এসব হাটে 20টি ভেটেরিনারি মেডিকেল টিম দায়িত্ব পালন করবেন। কোরবানির পশুবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, হাট এবং ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সার্বক্ষণিক তৎপর থাকবে। প্রয়োজন অনুযায়ী সাদা পোশাকেও সদস্যরা দায়িত্ব পালন করবেন। দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় সীমান্তবর্তী হাট বন্ধের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, অতীতে সীমা ঘেঁষা কিছু হাটের মাধ্যমে বিদেশি পশু প্রবেশ করে দেশীয় খামারিরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ পরিস্থিতি বন্ধে বর্ডার এলাকায় হাট না বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, অনলাইনে পশু বিক্রি হবে এবারও। এর জন্য কোনো খাজনা বা হাসিল নেওয়া হবে না। এছাড়া কোরবানি চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পেশাদার ও অপেশাদার কসাই ও কর্মীচে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যেন চামড়া নষ্ট না হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুল এমপি, মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ দিলওয়ার হোসেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ শাহজামান খান সহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার পপিকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখা। রবিবার 2 মে বিকেলে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার 5 উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি আঞ্জুমান আরা বেগম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল ইমাম, গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার ইতি, গোয়ালন্দ উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণ জরুরি। অভিযুক্ত শরীফুল সরদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন তারা। উল্লেখ্য, গত 26 এপ্রিল বিদ্যালয়ে দায়িত্ব পালনকালে শরীফুল সরদার প্রধান শিক্ষকের কাছে গর্ভবতী ভাতার ফর্মে স্বাক্ষর নেওয়ার জন্য চাপ দেন। কাগজপত্র অসম্পূর্ণ থাকায় প্রধান শিক্ষক তাকে অপেক্ষা করতে বললে তিনি উত্তেজিত হয়ে অশালীন আচরণ ও গালাগালি করেন। এক পর্যায়ে তিনি লাঠি নিয়ে হামলার চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেন। পুনঃখনন কাজের উদ্বোধনে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন,
এই যে বাসিয়ায় যে নদীটা আছে, এখানে যে খালটা, এটা সেই ৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন। তারপরে আবার এই খাল চলতে চলতে এখন বন্ধ হয়ে গেছে। এই খালটা আমরা আবারও কাটতে চাই। বাসিয়া নদীর এই খাল আবারও কাটার কারণ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই খাল যদি আমরা কাটি, প্রায় ৮০,০০০ কৃষক প্রথমত সরাসরি উপকার পাবে। এর বাইরে ১.৫ লাখ কৃষক পরোক্ষভাবে উপকৃত হবে। যাদের জমি জমা আছে এই খালের দুই পাশে, ফসল যে উৎপাদন হয়, প্রায় ৭,০০০ মেট্রিক টন ফসল বেশি উৎপাদন হবে। তিনি আরও বলেন, শুধু এই খাল না, সারা বাংলাদেশে এরকম অনেক বাসিয়া খাল আমরা খনন করব। কারণ আমরা যদি খালগুলো খনন করতে পারি, কৃষক ভাইদের জন্য সুবিধা হবে। বিএনপির সরকার কৃষক বান্ধব উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নির্বাচনের সময় যখন এসেছিলাম তখন আমি বক্তব্যে বলেছিলাম, বিএনপি সরকার গঠন করতে পারলে আমরা কৃষক ভাইদের কৃষি কার্ড প্রদান করব। এই কাজ শুরু করেছি টাঙ্গাইল থেকে। গত মাসের ১৪ তারিখে আমি কৃষক কার্ডের উদ্বোধন করেছি। তারপর এখন ধীরে ধীরে বাংলাদেশের কৃষক ভাইদেরকে আমরা কৃষক কার্ড পৌঁছে দেব। প্রধানমন্ত্রী বলেন, কৃষক কার্ডের মাধ্যমে অনেকগুলো সুবিধা আমরা কৃষক ভাইদেরকে দেব। তাদেরকে ঋণের সুবিধা, সার বীজ, কীটনাশকের সুবিধা সরকার থেকে সরাসরি দিতে পারব। আর সবচেয়ে বড় যে সুবিধাটা, তারা বছরে ২৫০০ টাকা পাবে, যেটা দিয়ে তারা নিজেরা কীটনাশক, ওষুধ, বীজ সরাসরি কিনতে পারবে। সরকার থেকে সরাসরি আমরা তাদেরকে এই অর্থ সাহায্য করব। কৃষকদের জন্য ১০,০০০ টাকা সুদসহ ঋণ মওকুফ করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই এদেশের কৃষক ভাইয়েরা ভালো থাকুক। আমরা চাই গ্রামের মানুষরা ভালো থাকুক। গ্রামসহ সব মানুষই ভালো থাকুক। কিন্তু যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে, মেজরিটি মানুষ গ্রামে বসবাস করে, এজন্য এই মেজরিটি মানুষ যাতে দেশে ভালো থাকতে পারে, সেটিই হচ্ছে আমাদের লক্ষ্য, সেটিই হচ্ছে আমাদের উদ্দেশ্য।